আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সক্লুসিভ এডুকেশন এইডের আজকের ক্লাসে। আমি ডক্টর অমিত কর্মকার। আজকে আমাদের বেলি লাভের আমরা চ্যাপ্টার 49 অ্যান্ড 50, যার মধ্যে আই অ্যান্ড অরবিট অ্যান্ড আমাদের হেড নেকের পোর্শনের যে ফেসিয়াল যে অ্যাবনর্মালিটি বা ফেস, এই পোর্শনটা আছে। তো এখানে আসলে আমাদের পরীক্ষার জন্য যদি বলতে যাই, তাহলে সেই ক্ষেত্রে খুব একটা বেশি পড়া এখানে আমাদের জন্য নাই। খুবই অল্প কিছু পড়া লাগতে পারে আমাদের। তবে অ্যাজ এ হোল আমরা এই দুইটা চ্যাপ্টার উপরেই অ্যাজ এ হোল আমরা একটা রিভিউ আপনাদের করব। আচ্ছা, আর যদি এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে এই ক্ষেত্রে, কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে, তাহলে আপনারা কোশ্চেন করতে পারবেন। আচ্ছা, তো প্রথমেই আমরা আই অ্যান্ড দ্য অরবিট এটার ক্ষেত্রে একটু বলি, এবং আমাদের এখানে যে একটু পার্টস অফ আই গুলো আমরা একটু দেখি। দেখেন, আগে এই ফিগার আমি হচ্ছে নিটার থেকে হচ্ছে কালেক্ট করে এখানে জাস্ট অ্যাড করেছি। যেমন এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের আই এর পার্টস গুলো দেখানো আছে এখানে। হ্যাঁ, যেমন দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিউপিল, একদম মিড পোর্শনটা পিউপিল, তার পাশে হচ্ছে আইরিশ। ওকে, আচ্ছা, এবং দেখেন এই যে এই পিউপিল অ্যান্ড আইরিশ, এই দুইটার উপরেই যে একটা ট্রান্সপারেন্ট কাভার থাকে, সেটাই হচ্ছে কর্নিয়া। ওকে, আচ্ছা, আর এরপরে দেখেন, এরপরে হচ্ছে আমাদের এখানে আমরা উপরের পোর্শনটা, উপরের এটা হচ্ছে সুপিরিয়র পালপেব্রাল কনজাংটিভা, আর নিচেরটা হচ্ছে ইনফিরিয়র পালপেব্রাল কনজাংটিভা। আচ্ছা, আর এই যে দেখেন পালপেব্রাল কনজাংটিভা বা ইনফেরিয়র পালপেব্রাল কনজাংটিভা এবং আমাদের আই বল, এইটার মাঝখানে যে স্পেস, এই স্পেসটা যদি বলি, এই স্পেসটা হচ্ছে ইনফিরিয়র কনজাংটিভাল ফর্নিক্স। মানে এই যে আমরা যখন আই ড্রপ দেই, তখন কিন্তু এই ফর্নিক্সে আমরা দিই। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি। দেখেন এখানে আমাদের যেই এই যে বালবার কনজাংটিভা ওভার স্ক্লেরা, এখানকার যে এই পোর্শনটুকু হোয়াইট পোর্শনটুকু। এরপর দেখেন যে কর্নিও স্ক্লেরার জাংশন, বা এটাকে আমরা বলি কর্নিয়াল লিম্বাস। এটা হচ্ছে কোনটা, দেখেন যে স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া, এই দুইটার যে জাংশন, এই জাংশনটাকে আমরা বলছি কর্নিও স্ক্লেরাল জাংশন। আচ্ছা, এবার আমরা একটু নেজাল সাইডে চলে আসি। যেমন দেখেন এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়র ল্যাক্রিমাল প্যাপিলা অ্যান্ড পাংটাম। আচ্ছা, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি প্লিকা সেমিলুনারিস, এখানে আছে ল্যাক্রিমাল কারাঙ্কল উইথ ল্যাক্রিমাল লেক, আর নিচে আছে হচ্ছে ইনফিরিয়র ল্যাক্রিমাল প্যাপিলা অ্যান্ড পাংটাম। মানে এই দুইটা দিয়ে হচ্ছে ল্যাক্রিমাল ডাক্ট থেকে সিক্রেশন আসে। ওকে, আচ্ছা, আর এখানে আমরা দেখি যে পার্টগুলো আছে। যেমন দেখেন এখানে দেখতে পাচ্ছি স্ক্লেরা, তারপরে ক্লিয়ার পরেই এখানে আছে আইরিশ, দেন লেন্স। এবং এই যে লেন্সের শেপটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি এটা কি, এটা হচ্ছে বাই কনভেক্স। আচ্ছা, এরপরে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে কর্নিয়া, এই সামনে আমরা দেখতে পাচ্ছি কর্নিয়া। তারপর আমরা এখানে আরো এই যে পার্ট গুলো দেখতে পাচ্ছি, এখানে আইল্যাশ, হ্যাঁ তাই না, এই যে আইল্যাশ। ওকে, আচ্ছা, তারপরে এখানে কিছু গ্ল্যান্ড আছে, সিবেশিয়াস গ্ল্যান্ড আছে। তারপরে যে সুপিরিয়র টার্সাস, এখানে আছে সুপিরিয়র টার্সাস, নিচে আছে হচ্ছে ইনফিরিয়র টার্সাস। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এখানে যে পার্টগুলো সুপিরিয়র টার্সাল মাসেল বা মুলার মাসেল বলি আমরা। হ্যাঁ, এই যে সুপিরিয়র টার্সাল অর মুলার মাসেল। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসগুলো। এবং এখানে দেখেন লিভেটর পালপেব্রে সুপিরিয়রিস মাসেল। ওকে, এই যে লিভেটর পালপেব্রে সুপিরিয়রিস, এটি হচ্ছে যে আমাদের যে পালপেব্রাল যে কনজাংটিভা, ওই পোর্শনটাকে হচ্ছে মানে ওইটা ওইখানে থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন এই যে অরবিকুলারিস অকুলাই মাসেল। হ্যাঁ, আচ্ছা, তো এই জিনিসগুলো একটু আমরা দেখলাম, দেখে আমরা আমাদের একটা আইডিয়া হলো। এবার আমরা একটু দেখি যে এখানে আসলে যে অকুলার অ্যানাটমিতে আসলে বেরি লাভ কি কি লিখেছে। দেখেন এখানে তিনটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাডনেক্সা, একটা হচ্ছে ল্যাক্রিমাল সিস্টেম, আর একটা হচ্ছে দি গ্লোব। আচ্ছা, তো এখানে অ্যাডনেক্সা, ল্যাক্রিমাল সিস্টেম অ্যান্ড গ্লোব। গ্লোব বলতে আমাদের যে আইবল, অনলি আইবল যে পোর্শন, সেটাই হচ্ছে গ্লোব বলছি আমরা। আর এর চারপাশে যে স্ট্রাকচার গুলা, এই যে আমাদের পালপেব্রাল কনজাংটিভা, তারপর যে এটার সাথে সাথে এই যে মাসেল অ্যাডজাসেন্ট যে এরিয়াতে যে জিনিসগুলো আছে, এগুলোকে সবগুলোকে আমরা বলছি হচ্ছে অ্যাডনেক্সা।
আর ল্যাক্রিমাল সিস্টেম হচ্ছে যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল ডাক্ট যেই পোর্শনটা থাকবে এটা হচ্ছে আমাদের ল্যাক্রিমাল সিস্টেম। ওকে, এই পুরোটা জিনিস মিলেই কিন্তু আমাদের কি মানে আমাদের আই বা অকুলার যে অ্যানাটমি, এই অকুলার অ্যানাটমি, এবং সেই সাথে সাথে কি থাকবে, বনি অরবিট থাকবে, তাই না? যেটার মধ্যে আই বলটা থাকে সেটাই তো বনি অরবিট, তাই না? আচ্ছা, এতটুক এই পুরোটুক মিলেই হচ্ছে আমাদের অকুলার অ্যানাটমি। এবং আমরা যদি বলি যে প্যাথোলজি বা সার্জিক্যাল ডিজিজগুলো, এগুলোর এক একটা পার্টে হচ্ছে এই সার্জিক্যাল ডিজিজটা হবে। ওকে, আচ্ছা, তো সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটাও ডিফারেন্ট হবে এবং ম্যানেজমেন্টটাও আমাদের সেই ক্ষেত্রে ডিফারেন্ট হবে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে এইবার আমরা বলি, দেখেন যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডনেক্সাতে কি কি পার্ট রয়েছে। হ্যাঁ, এই জিনিসটা একটু আমরা আগে দেখি। দেখেন যেমন এখানে আছে আমাদের এই যে দ্য লিডস, মানে আপার আইলিড, লোয়ার আইলিড লিডস কম্প্রাইজ স্কিন, কানেকটিভ টিস্যু অ্যান্ড দি অরবিকুলারিস অকুলাই। হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড এবং কি আছে, টার্সাল প্লেট উইথ মাল্টিপল মেবোমিয়ান গ্ল্যান্ড অ্যান্ড উইথ ওপেনিং পোস্টেরিয়র টু দ্য ল্যাশ অ্যান্ড লাইন্ড উইথ কনজাংটিভা হুইচ ইজ রিফ্লেক্টেড অন টু দ্য স্ক্লেরা। এখন এই যে দেখেন এখানে যে আমাদের, আমরা যে বলো যে মেবোমিয়ান গ্ল্যান্ড, আমরা যেটাকে বলি যে ক্যালাজিয়ন, তাই না? ক্যালাজিয়ন একটা ডিজিজ কন্ডিশন আমরা আই কিন্তু আমরা ইনফ্রিকুয়েন্টলি পেয়ে থাকি, ফ্রিকুয়েন্টলি আমরা পেয়ে থাকি। তো সেটা হচ্ছে কি, এই যে এই মেবোমিয়ান গ্ল্যান্ডের একটা সিস্ট, বা এটাকে আমরা মেবোমিয়ান সিস্টও বলে থাকি। এটা হচ্ছে আমাদের এটা একটা পার্ট। আরেকটা হচ্ছে দেখেন আপার লিড ইজ এলিভেটেড বাই লিভেটর মাসল। হ্যাঁ, যেটা কিনা কি এই মাসেলের ফাংশন কে করবে, ক্রেনিয়াল নার্ভ 3। ওকে, and has a horizontal strip of sympathetically innervated mular muscle. ওকে, এই যে মুলার মাসেলটা এখানে আমরা দেখিয়েছিলাম, তাই না? এই যে দেখেন, এই যে মুলার মাসেল, দেখেছেন? এই যে এই পোর্শনটা হচ্ছে মুলার মাসেল। আচ্ছা, এরপর আমরা চলে যাই, দেখেন the frontalis muscle also may contribute to eyelid elevation particularly when levator muscle is weak। হ্যাঁ, এবং দেখেন এই যে আমরা বলছি মুলার মাসেল, এই মুলার মাসেলটা কি করে, দেখেন যখন হর্নার সিনড্রোমে যখন টোসিস হয়, হুম, আচ্ছা, তো হর্নার সিনড্রোমে এই যে টোসিস যে হয়, এটার সাথে সাথে আর কি কি হয় হর্নার সিনড্রোমে, আমরা কেউ বলতে পারবো? হর্নার সিনড্রোম, এনিওয়ান? হর্নার সিনড্রোমে আমরা কি কি পেয়ে থাকি হর্নার সিনড্রোমে? তিনটা তিনটা আমরা একটা ট্রায়াড বলি, তাই না? হর্নার সিনড্রোমে একটা হচ্ছে কি, একটা হচ্ছে টোসিস মানে ড্রপিং অফ আইলিড, আরেকটা হচ্ছে মিওসিস, হুম, আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের অ্যানহাইড্রোসিস, তাই না? আচ্ছা, তো দেখেন এই যে আমাদের এই এটা হচ্ছে হর্নার সিনড্রোম। তো এই যখন টোসিস হবে, মানে ড্রপিং অফ আপার আইলিড, এইটাতে 2 মিলিমিটার কন্ট্রিবিউট করা হচ্ছে এই মুলার মাসল। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমাদের এখানে দেখতে পাচ্ছি বোথ লিডস আর অ্যাটাচ টু অরবিটাল রিম বাই দ্য মিডিয়াল এন্ড ল্যাটারাল ক্যান্থাল টেন্ডন। এগুলো আমাদের এত কিছু দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের লাগবে এই যে বোথ হ্যাভ এ রিচ ভাস্কুলার সাপ্লাই এন্ড আর ইনারভেটেড বাই, এই জিনিসটা আমাদের লাগবে। ইনারভেটেড বাই মানে ট্রাইজিমিনাল নার্ভের ফার্স্ট মানে ডিভিশন এন্ড সেকেন্ড ডিভিশন, এই জিনিসটা আমাদের লাগবে। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি ল্যাক্রিমাল সিস্টেম। ল্যাক্রিমাল সিস্টেমের এখানে কি থাকবে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে। এখানে শেপটা কি বলছে, আলমন্ড শেপ ল্যাক্রিমাল গ্ল্যান্ড। হ্যাঁ, আচ্ছা, লাইস আন্ডার দ্য আপার আউটার অরবিটাল রিম অ্যান্ড ওপেন ইনটু আপার কনজাংটিভাল ফর্নিক্স থ্রো 10 to 15 ডাক্স। আচ্ছা, তো এখানে আমাদের ওই যে আমরা এখানে পাংটাম দেখিয়েছি, তাই না? আপার অ্যান্ড লোয়ার লিডে পাংটাম আপনাদেরকে দেখিয়েছি। এই যে দ্য ল্যাক্রিমাল স্যাক থাকে, স্যাক ইজ ড্রেইনড বাই nasolacrimal duct into nose opening in the inferior meatus under the inferior turbinate। এই ইনফরমেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, মানে অ্যানাটমির জন্য এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার চলে আসি দি গ্লোব পোর্শনটা।
এটা হচ্ছে কি দেখেন এখানে বলছে যে 12 মিলিমিটার ডায়ামিটার থাকে কর্নিয়া অ্যান্ড অফ দ্য আই অ্যান্ড 550 মাইক্রোমিটার। এগুলো আমাদের এতটা আসলে খুব একটা, এগুলো আমাদের কোনো কিছু দরকার হয় না। আচ্ছা, এরপরে দেখেন এই যে ইট মার্জেস ইনটু স্ক্লেরা এট দ্য কর্নিও স্ক্লেরাল জাংশন, যেটা হচ্ছে কি আমরা বলছি দি লিম্বাস, যেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি একটু আগে ফিগার। আচ্ছা, এরপরে দেখেন দি স্ক্লেরা হুইচ ইজ 1 মিলিমিটার থিক কনস্টিটিউট 4/5 অফ দ্য ওয়াল অফ দ্য আই গিভ অ্যাটাচমেন্ট টু দ্য এক্সট্রাঅকুলার মাসেল। তার মানে এই স্ক্লেরার সাথে হচ্ছে এক্সট্রাঅকুলার মাসেলগুলোর অ্যাটাচমেন্ট থাকে। তাহলে এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে চলে আসি ইউভি। আমরা যে বলি ইউভিয়াল ট্র্যাক্ট, এই ইউভিয়াল ট্র্যাক্টে যে ইউভিয়া কি কি দিয়ে হচ্ছে, একটা হচ্ছে আইরিশ, সিলিয়ারি বডি অ্যান্ড ভাস্কুলার করয়েড, এটা দিয়ে হচ্ছে। হ্যাঁ, তো এইগুলার কোনো একটাতেই যদি ইনফ্লামেশন হয় তখনই আমরা সেটাকে কি বলি, ইউভিআইটিস বলি। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি দেখেন ফটো রিসিপ্টর সেল থাকে কোথায়, রেটিনাতে থাকে, তাই না? রড অ্যান্ড কোন সেল থাকে রেটিনাতে, এগুলো আমরা জানি, তাই তো? এরা কি করে, যে ফটো পিগমেন্ট এটা রিপ্রসেসিং করে এই জিনিসগুলোতে। হ্যাঁ, আচ্ছা, অপটিক নার্ভ কনভেজ দ্য অ্যাকশন অফ দ্য রেটিনাল গ্যাংলিয়ন সেল ফ্রম দ্য আই টু দ্য ব্রেইন, এবং দ্য মোস্ট রেজুলেশন হাই রেজুলেশন পার্ট মানে কর্নিয়াল হাই রেজুলেশন পার্টের নাম হচ্ছে ম্যাকুলা। ওকে, আচ্ছা, এই যে লেন্স হচ্ছে বাইকনভেক্স লেন্স, ক্যাপসুলস আর সাসপেন্ডেড বাই লেন্স জোনিওস। ওকে, আচ্ছা, এন্ড দিস 300 টাইনি ফাইবার অ্যাটাচ টু দ্য সিলিয়ারি মাসেলের সাথে এটা অ্যাটাচমেন্ট থাকে। এবং আমরা কি থাকে এখানে দুইটা জেল থাকে, একটা অ্যাকুয়াস হিউমার, একটা ভিট্রিয়াস হিউমার, তাই না? অ্যাকুয়াস হিউমারই হচ্ছে কোনটা, আমাদের এই যে চোখ থেকে যে পানিটা পড়ে, এটাই হচ্ছে কি aqueous humor, তাই না? Aqueous humor arises from the ciliary process, hydrates the vitreous gel, passes through the pupil into the anterior chamber. Okay. The balance between production of and drainage of the aqueous humor determines the intraocular pressure, which in most normal eye regulated by a level of the 10 to 21 millimeter mercury. এটা হচ্ছে কি নর্মাল আমাদের ইন্ট্রাঅকুলার প্রেসার। তো ইন্ট্রাঅকুলার প্রেসার কোন কন্ডিশনে বাড়ে বলেন তো? একটা কন্ডিশন হলে তখন সেটাকে আমরা কি বলি? এনিওয়ান আমরা বলতে পারবো ইন্ট্রাঅকুলার প্রেসার? আচ্ছা, তখন কি গ্লুকোমাতে পাই, তাই না? ইন্ট্রাঅকুলার প্রেসার, রেইজ ইন্ট্রাঅকুলার প্রেসার থাকে গ্লুকোমাতে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা চলে আসি দেখেন আমাদের যে এই অরবিটের যে পার্টটা মানে বনি অরবিটের পার্ট, এই বনি অরবিটের পার্ট আমরা অ্যানাটমিতে আপনাদেরকে ইন ডিটেলস পড়িয়েছি, তাই না? আমরা অ্যানাটমিতে আপনাদেরকে পড়াই। তো অ্যানাটমিতে এখানে বনি অরবিটে এখানে কি কি বোনস ইনভলভ রয়েছে এই জিনিসগুলো জানা যাবে। এবং এখানে আরো এর সাথে সাথে কি আছে দেখেন, এই যে হাউ অ্যান্ড অপটিক কি কি থাকবে হাউজিং, এই যে বনি অরবিটের মধ্যে কি কি থাকবে, দি গ্লোব মানে আইবলের যে পার্টটা, eyeball, optic nerve, four recti, rectus, and two oblique muscle, the lacrimal gland, orbital fat, cranial nerve 3 to 6, and the ophthalmic artery, which is tributaries and vein. Okay, acha, which anastomosis anteriorly with the face and posteriorly with the cranial cavity. Okay, acha. The optic nerve passes through the optic canal to the chiasma with other nerves and vessel passing through the superior ophthalmic fissure. এই জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা চলে আসি এখানকার কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন লাইক পেরিঅরবিটাল অ্যান্ড অরবিটাল সোয়েলিং। তো এগুলো আমাদের যে পরীক্ষার জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট ব্যাপারটা তা না, তবে জাস্ট একটু ডিসকাশনের জন্য। যেমন দেখেন এই আমাদের এই পেরি অরবিটাল রিজিয়নে বা আমরা যদি ফোরহেড বা আমাদের যে অ্যাঙ্গেল পোর্শনটুকু, যে ধরেন আমাদের ল্যাটারাল মানে আইয়ের ল্যাটারাল পোর্শনে, হ্যাঁ, বা মিডিয়াল পোর্শনে, মানে যে জাংশনাল যে এরিয়াগুলো যেখানে বনি ফিউশন থাকে, এই বনি ফিউশনে কিন্তু আমরা সিস্টিক লেশন পেয়ে থাকি কিছু। হ্যাঁ, এবং আমরা জানি যে আমাদের বডির বনি ফিউশনের পার্টগুলোতে যদি আমরা সিস্টিক লেশন পেয়ে থাকি তখন সেটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস একটা কি থাকে, ডারময়েড সিস্ট, তাই না? এই যে দেখেন এই ছবিটা আমরা দেখলেই বুঝতে পারবো, এখানে একটা ডারময়েড সিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এক্সটার্নাল অ্যাঙ্গুলার ডারময়েড।
তো এই যে ডার্ময়েড সিস্ট, তো এই ডার্ময়েড সিস্ট এখানে দেখেন কি হয়, যে ডার্ময়েড সিস্ট আর বিনাইন কনজেনিটাল কোরিস্টোমা অফ the orbit that originate from fetal bone suture line during development, most commonly the frontozygomatic suture. ক্লিয়ার? আচ্ছা, তো এখানে দেখেন এবার দে মে অলসো অকার মোর মিডিয়ালি, হতে পারে এটা। হ্যাঁ, এখানে দেখেন তাহলে কনজেনিটাল কোরিস্টোমা মানে কি, তাই না? কোরিস্টোমা মানে হচ্ছে যে ধরেন একটা লেশন বা একটা টিস্যু যেটা নর্মাল টিস্যু বাট অ্যাবনর্মাল সাইটে থাকবে, এইটাকে আমরা বলি কোরিস্টোমা। ওকে, আচ্ছা, তো এবার দেখেন ডার্ময়েড সিস্ট অ্যাকাউন্ট ফর হাফ অফ চাইল্ডহুড অরবিটাল নিওপ্লাজম and consist of keratinized epithelium and nexal structure such as sweat gland and hair follicle। এই জিনিসটা শুধু আমাদের জানলেই চলবে যে কি কি থাকে এখানে। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি যে এখানে দেখেন যে এই যে ডার্ময়েড সিস্ট, এটার একটা ইম্পর্টেন্ট মানে হেড নেক মানে হেড রিজিয়নে বা স্কাল স্কাল মানে স্কাল রিজিয়নে ডার্ময়েড পেলে তখন আমরা একটা ইম্পর্টেন্ট, এটা একটা ফিচার হচ্ছে যে এটা কিন্তু স্কালের যে বনি পার্ট এটাকে ইরোড করতে পারে। ইরোড করে অনেক সময় কি হয়, এটা ইন্ট্রাক্রেনিয়াল এক্সটেনশন থাকতে পারে। দ্যাটস ওয়াই ডার্ময়েড আসলেই যে সঙ্গে সঙ্গে এক্সিশন করবেন কি হবে, এখন যদি আপনি ইন্ট্রাক্রেনিয়াল এক্সটেনশন থাকে, আপনি যদি কমপ্লিট এক্সিশন না করতে পারেন তখন কি হবে, এটা কিন্তু আবার রিকার করবে এখানে। দ্যাটস ওয়াই বলা হয়ে থাকে, বেইলি লাভেও যেটা বলেছে যে ডার্ময়েড সিস্ট যদি আপনার কাছে ডায়াগনোসিস মনে হয়, প্রফেশনাল ডায়াগনোসিস, সেই ক্ষেত্রে পেশেন্টকে সিটি স্ক্যান করতে হবে টু সি এনি ইন্ট্রাক্রেনিয়াল এক্সটেনশন। ওকে, এই দেখেন ডার্ময়েড সিস্ট can also erode the orbital plate of the frontal bone to become attached to dura. For this reason, it is important to image the area by computed tomography before excision. ওকে, আচ্ছা, এরপরে দেখেন, এরপর আমরা চলে আসি নিউরোফাইব্রোম্যাটোসিস। মানে নিউরোফাইব্রোমা বা নিউরোফাইব্রোম্যাটোসিস তো আসলে বডির যে কোনো জায়গায় হতে পারে। তো আইয়ে যদি হয় তখন এই যে এরকম প্রপটোসিস নিয়ে পেশেন্ট মানে প্রেজেন্ট করে। এই যে দেখেন, এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে হচ্ছে পেশেন্টের এই যেখানে একটা নিউরোফাইব্রোম্যাটোলেশন আছে, তো এটা আইয়ের ইন্ট্রাঅকুলার বা অরবিটাল ক্যাভিটিতে যখন অরবিটে যখন হচ্ছে তখন কি এরকম প্রপটোসিস মানে কি বাহিরের দিকে চলে আসা। আই বলটা হচ্ছে প্রপটোসিস, তাই না? আচ্ছা, এরপরে চলে আসি, দেখেন সোয়েলিং অফ দ্য লিডস। হ্যাঁ, সোয়েলিং অফ দ্য লিডস এখানে কি হতে পারে, মেবোমিয়ান সিস্ট বা ক্যালাজিয়ন বলি আমরা এটাকে। হ্যাঁ, এই দেখেন মোস্ট কমন লিড সোয়েলিং, এই যে জাস্ট মোস্ট কমন এই কথাটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে মোস্ট কমন সিস্টিক লেশন কোনটা বা মোস্ট কমন সোয়েলিং অফ দ্য লিড কোনটা, এতটুকু ইনফরমেশন আমাদের কিন্তু জানতে হবে। জিনিসটা কি, এটা হচ্ছে একটা ক্রনিক গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন অফ এ মেবোমিয়ান গ্ল্যান্ড। এই ক্রনিক গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন হয় বলে কি এটা, এখানে একটা সোয়েলিং থাকে। তবে যদি এখানে ইনফেকশন হয় বা অ্যাকিউট ইনফেকশন যদি হয় বা পাস ফরমেশন হয় তখন এটা অ্যাকিউট কন্ডিশন থাকে। ওকে, আচ্ছা, এই দেখেন ইট ক্যান বি ডিস্টিংগুইশড ফ্রম এ স্টাই। স্টাই হচ্ছে কি, স্টাই হচ্ছে অ্যাকিউট স্টাফাইলোকক্কাল ইনফেকশন অফ এ সিঙ্গেল হেয়ার ফলিকল, দিস ইজ কল্ড স্টাই। ওকে, আচ্ছা, হুইচ ইজ ইনফেকশন অফ এন হেয়ার ফলিকল অ্যান্ড ইজ ভেরি পেইনফুল। ওকে, তো আমরা নর্মালি এই মেবোমিয়ান সিস্ট বা ক্যালাজিয়ন কি করি, হট কম্প্রেশন দিই, তাই না? হট কম্প্রেশন দিই, কনজারভেটিভ ট্রিটমেন্ট and are treated by incision and curettage from the conjunctival surface। আর স্টাই কি করি, স্টাই ট্রিটেড বাই অ্যান্টিবায়োটিক অ্যান্ড লোকাল হিট। অনেক সময় কি বলে এপিলিশন, মানে ওই যেই সিঙ্গেল হেয়ার ফলিকলটা ওই হেয়ার ফলিকলটা তুলে ফেলতে বলে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি বেজাল সেল কার্সিনোমা। এটা ইম্পর্টেন্ট কারণ আমাদের ফেশিয়াল রিজিয়নে ম্যালিগনেন্সি খুব কমন ভ্যারাইটি, স্কিন ম্যালিগনেন্সির কমন ভ্যারাইটি হচ্ছে বেজাল সেল কার্সিনোমা। এবং দেখেন এখানে বলছে দিস ইজ দ্য মোস্ট কমন ম্যালিগনেন্ট টিউমার অফ দ্য আইলিড। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এবং দেখেন বেজাল সেল কার্সিনোমা আরেকটা নাম কি, রডেন্ট আলসার বলি আমরা। কেন, কারণ এইটা হচ্ছে লোকালি ম্যালিগনেন্ট, মানে লোকালি এটা ইরোড করবে, বাট এটা ডিস্ট্যান্ট মেটাস্টেসিসটা রেয়ার বলে। ওকে, এই দেখেন বেজাল কার্সিনোমা মে বি লোকালি ইনভেসিভ বাট ডু নট টেন্ড টু মেটাস্টেসাইজ। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন মোর কমন কোথায়, লোয়ার লিডে, বাট আপার আইলিডও থাকে। যেমন দেখেন এখানে ছবিতে কিন্তু আপার আইলিডে দেওয়া। ওকে,
আচ্ছা, এখন এখানের ক্ষেত্রে এই যে বেজাল সেল কার্সিনোমা যখন ডায়াগনোসিস হয়, তাহলে এই যেহেতু এটা একটা ম্যালিগনেন্সি, তাহলে এটার কিন্তু কমপ্লিট এক্সিশনটা দরকার। এখন দেখেন এটা সাইডটা যদি দেখেন, এই যে ছবিটাতে আমরা যদি দেখি, এখানে পেশেন্টের আপার আইলিড খুব কি মানে সফিস্টিকেটেড একটা জায়গায়, তাই না? এবং এই সফিস্টিকেটেড জায়গায় যখন আমরা সার্জারি করি সেটাও সফিস্টিকেটেড হয়। তো এই যে বেজাল সেল কার্সিনোমার ক্ষেত্রে একটা সার্জারি হচ্ছে মোস্ট মাইক্রোগ্রাফিক সার্জিক্যাল এক্সিশন কন্ট্রোলড বাই ফ্রোজেন সেকশন। মানে এইটা আমরা খুব এক মানে এই মাইক্রোগ্রাফিক সার্জারিটা করি এবং এটার পর আমরা ফ্রোজেন সেকশন করি, যেন জাস্ট মার্জিন ক্লিয়ার আসছে কিনা, মার্জিন ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা এক্সিশন করতে থাকবো। ওকে, আচ্ছা, হিস্টোলজিক্যাল কনফার্মেশন দ্যাট এক্সিশন ইজ কমপ্লিটলি রিকোয়ার্ড। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি আদার লিড সোয়েলিং। এগুলো খুব একটা আমাদের দরকার হয় না, যেমন ম্যালিগনেন্ট মেলানোমা হতে পারে, স্কোয়ামাস সেল কার্সিনোমা, সিবেশিয়াস সিস্ট, এগুলো খুব একটা আমাদের দরকার নেই। আচ্ছা, এরপর আমরা চলে আসি সোয়েলিং অফ দ্য ল্যাক্রিমাল সিস্টেম। তো এখানে ল্যাক্রিমাল সিস্টে এখানে কি হতে পারে, ল্যাক্রিমাল ড্যাক্রোসিস্টাইটিস হতে পারে, তাই না? এই যে দেখেন, অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস, ইট ক্যান বি বিকাম ইনফেক্টেড টু গিভ রাইজ এ পেইনফুল টেন্স সোয়েলিং, অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস বলি, সেখান থেকে ফিস্টুলা হইতে পারে, তাই না? ট্রিটমেন্ট কি? পারফর্মিং এ বাইপাস অপারেশন বিটুইন ল্যাক্রিমাল স্যাক অ্যান্ড নোজ, ডিসিআর বলি আমরা, তাই না? ড্যাক্রোসিস্টো রাইনোস্টোমি আমরা বলি, তাই তো? আচ্ছা, কি ফিচার নিয়ে পেশেন্ট আসে আমাদের কাছে? ওয়াটারিং অফ দ্য আই, তাই তো? এটার জন্য কিন্তু আসে, তাই না? আচ্ছা, ল্যাক্রিমাল গ্ল্যান্ড টিউমার অ্যান্ড অরবিটাল আদার সোয়েলিং কি হতে পারে? কোনো হেমোরেজের কারণে হইতে পারে, নিওপ্লাসিয়া বা সিউডোপ্রক্টোসিস, এগুলোর জন্য হইতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি থাইরয়েড আই ডিজিজ, তাই না? কোন একটা পেশেন্ট যদি এক্সোথ্যালমাস নিয়ে আপনার কাছে আসে, আপনি এট ফার্স্ট কি সাসপেক্ট করবেন? পেশেন্টের তার থাইরয়েড ডিজিজ আছে কিনা, তাই না? আচ্ছা, থাইরয়েড যদি ফাংশন যদি আপনি নর্মাল পান, সেই ক্ষেত্রে আপনি আদার জিনিস চিন্তা করবেন। তাহলে দেখেন, এই দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ ইউনিল্যাটারাল অ্যান্ড বাইল্যাটারাল প্রপটোসিস ইন অ্যাডাল্ট অ্যান্ড মে অকার ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাকিউট থাইরয়েড ডিজিজ অর আফটার থাইরয়েডেক্টমি। বুঝা গেল? তাহলে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট প্রোটোকল হচ্ছে আমাদের থাইরয়েড ফাংশন তার ঠিক করতে হবে, এইটাই হচ্ছে কাজ। ওকে, আচ্ছা, ম্যানেজমেন্ট অফ সিভিয়ার থাইরয়েড আই ডিজিজ মে রিকোয়ার লার্জ ডোজ অফ সিস্টেমেটিক স্টেরয়েড, রেডিওথেরাপি অর ইভেন অরবিটাল ল্যাটারাল ওয়াল ডিকম্প্রেশন। আচ্ছা, এরপরে আর কি হতে এরপরে আর কি হতে পারে, যেমন আচ্ছা, দিল আশরাফি, একটু একটু এটা একটু মিউট করবেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা চলে আসি ইন্ট্রা অকুলার টিউমার। আচ্ছা, ইন্ট্রা অকুলার টিউমারের ক্ষেত্রে ইন কেস অফ চিলড্রেন আমরা কি পেয়ে থাকি? মোস্ট কমন হচ্ছে কি রেটিনোব্লাস্টোমা, তাই না? দ্য মোস্ট কমন অকুলার ম্যালিগনেন্সি অফ চাইল্ডহুড ইজ এ ম্যালিগনেন্ট টিউমার অফ রেটিনা দ্যাট ক্যান বি বাইলেটারাল ইন অ্যারাউন্ড 1/3 অফ কেস। এই যে দেখেন, এখানে একটা ছবিতে আছে, দেখছেন কি সুন্দর একটা ছবি, তাই না? বাট এটার প্রগনোসিস কিন্তু ভেরি ব্যাড। রেটিনোব্লাস্টোমা, এই দেখেন, এই রেটিনোব্লাস্টোমাতে কি থাকে? একটা হোয়াইট পিউপিলারি রিফ্লেক্স থাকে, তাই না? বা যে ক্যাটস আই ভিশনের মতো, মানে দেখতে কিন্তু এরকম মনে হয়, তাই তো? আচ্ছা, দেখেন, এবং এই ডিজিজটাকে, এটা একটা অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ আর ডিউ টু মিউটেশন অফ দ্য RB1 মানে রেটিনোব্লাস্টোমা 1 জিন অন ক্রোমোজোম 13। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি, দেখেন যে ইনহেরিটেড রেটিনোব্লাস্টোমা ইজ মোর লাইকলি টু বি বাইল্যাটারাল, এবং দেখেন অফেন নট স্পটেড আনটিল দ্য টিউমার ফিলস দ্য গ্লোব প্রেজেন্টেড অ্যাজ হোয়াইট রিফ্লেক্স ইন দ্য পিউপিল অর এজ এ স্কুইন্ট। ওকে, আচ্ছা, ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে ইনিউক্লিয়েশন মে বি রিকোয়ার্ড, মানে জাস্ট আইবলটাকে রিমুভ করতে হবে, বাট রেডিওথেরাপি, ক্রায়োথেরাপি, কেমোথেরাপি অর লেজার ট্রিটমেন্ট এগুলো দরকার। আচ্ছা, এই দেখেন ইন্ট্রা অকুলার টিউমার। হ্যাঁ, এরপর আমরা চলে আসি অ্যাডাল্টের ক্ষেত্রে কি পাই? অ্যাডাল্টের ক্ষেত্রে পাই হচ্ছে ম্যালিগনেন্ট মেলানোমা। যেহেতু ম্যালিগনেন্ট মেলানোমা, তাহলে মেলানোমা সেল কোথায় থাকবে? এখানে থাকে, যেমন আইয়ের পিগমেন্টেড সেল অফ দ্য করোয়েড সিলিয়ারি বডি অর আইরিশে থাকে, ওখান থেকে এটা অ্যারাইজ করতে পারে। হ্যাঁ, আচ্ছা,
তো ট্রিটমেন্ট অপশন এখানে কি মেইনলি রেডিওথেরাপি বা প্রোটন বিম থেরাপি, ইনিউক্লিয়েশন, লোকাল এক্সিশন এগুলো থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা চলে আসি ইনজুরি ইনভলভিং দ্য আই অ্যান্ড অ্যাডজাসেন্ট স্ট্রাকচার। তো এর মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের চলে আসে কর্নিয়াল অ্যাব্রেশন অ্যান্ড আলসারেশন। তো কর্নিয়াল অ্যাব্রেশন আলসারেশন ডিরেক্ট ট্রমা বা ফরেন বডি থেকে হতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে কি করি আমরা? দ্য ট্রিটমেন্ট অফ স্টেল কর্নিয়াল অ্যাব্রেশন অর এক্সপোজার ইজ ইউজ বাই টপিক্যাল লুব্রিকেশন অর প্যাডিং অফ দ্য আই। যদি ব্যাকটেরিয়াল হয় সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিব। হ্যাঁ, মানে অ্যান্টিবায়োটিক দিই সেই ক্ষেত্রে। আচ্ছা, কর্নিয়াল অ্যাব্রেশন। আচ্ছা, এরপর আমরা চলে আসি ব্লান্ট ইনজুরি। ব্লান্ট অর শার্প ইনজুরি, এটা খুব একটা আমাদের এগুলা অতটা দরকার হয় না। আচ্ছা, ব্লান্ট অকুলার ইনজুরি ক্ষেত্রে আইরাইটিস বা হাইফিমা এগুলা হতে পারে। সাবলাক্সেশন অফ দ্য আই, সেকেন্ডারি গ্লুকোমা, জাস্ট এগুলো একটু নামগুলো একটু জানতে পারেন যে কি কি নাম আছে, এই জিনিসগুলো জানলেই হবে। আচ্ছা, এরপরে আইতে হতে পারে যেমন বার্ন হতে পারে। হ্যাঁ, বার্নের ক্ষেত্রে যেমন কেমিক্যাল বার্ন, এই কেমিক্যাল বার্নটা কিন্তু আমরা কমনলি পেয়ে থাকি, তাই না? অ্যালকালি বার্ন হইতে পারে, অ্যাসিড বার্ন হইতে পারে। এই ক্ষেত্রে কি ট্রিটমেন্ট ক্যান বি কন্টিনিউড অ্যাজ দ্য থার্মাল বার্ন, জাস্ট ওয়েল ফিটিং গোগলস শুড বি প্রিভেন্ট সাচ ইনজুরিজ। ইমিডিয়েটলি আমরা কি করি? Immediate copious irrigation until the pH is neutral will ensure that the chemical is diluted as much as possible and all particles should be removed from the furnaces. Okay, আচ্ছা, এবার চলে আসি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য অ্যাকিউট রেড আই। তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে এটা একটু আমরা জানি। যেমন দেখেন, এই যে পসিবল কজেস অফ অ্যাকিউট রেড আই, এই জিনিসটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেখেন দেখেন সাবকনজাংটিভাল হেমোরেজ, কনজাংটিভাইটিস, কেরাটাইটিস, ইউভিআইটিস, এপিস্ক্লেরাইটিস এন্ড অ্যাকিউট গ্লুকোমা। ওকে, তো সাবকনজাংটিভাল হেমোরেজ এগুলো খুব একটা এগুলো অতটা আমাদের ইম্পর্টেন্ট। কনজাংটিভাইটিসটা একটু আমাদের জন্য জানতে হয়, কারণ কমনলি আমরা কনজাংটিভাইটিস পেয়ে থাকি, তাই না? কি কি হতে পারে? ভাইরাল কনজাংটিভাইটিস হতে পারে, ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হতে পারে, অ্যান্ড ভার্নাল কনজাংটিভাইটিস বা একটা অ্যালার্জিক রেসপন্স। এই জিনিসগুলো হতে পারে। যদি ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হয় সেক্ষেত্রে কি থাকে? পুরুলেন্ট ডিসচার্জ থাকে, তাই না? আমরা কি কি দিয়ে ট্রিট করি? টপিক্যাল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আর নিউবর্নের ক্ষেত্রে যদি হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু গনোকক্কাল অর ক্লামাইডিয়াল ইনফেকশন আমরা সাসপেক্ট করি। ওকে, আচ্ছা, এরপরে আর কি কি হতে পারে? যেমন কাপোসি সার্কোমা অর ইন কেস অফ এইচআইভি পেশেন্ট, তখন আমরা যে সাবকনজাংটিভাল হেমোরেজ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, এরপর আমরা চলে আসি, যেমন দেখেন কেরাটাইটিস, যেটাকে আমরা বলি ইনফ্লামেশন অফ কর্নিয়া। এই যে কেরাটাইটিস, তো এই কেরাটাইটিস এটা কর্নিয়া, এবং এই কেরাটাইটিস থেকে কর্নিয়াল আলসারেশন হইতে পারে ডিউ টু এনি ফরেন বডি অর মার্জিনাল আলসারেশন অর ইনফেক্টেড অ্যাব্রেশন থেকে কর্নিয়াল আলসারেশন হইতে পারে। তো এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাভয়েড ইউজ অফ স্টেরয়েড ড্রপস আনটিল এ ডায়াগনোসিস হ্যাজ বিন মেড। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা চলে আসি ইউভিআইটিস। এটা হচ্ছে কি, ওই যে আমরা যেটা বললাম তিনটা, হ্যাঁ, সেটা সেই জায়গাটা এই ওইটার কোনো পোর্শনে যদি হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইউভিআইটিস। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে আসি অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। এটা ইন ডিটেলস আমাদের জানা দরকার নেই, আমাদের জানা দরকার পেইনলেস লস অফ ভিশন। যেমন পেইনফুল ভিশনের জন্য একটা কজ হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, যেটা হচ্ছে কি কি থাকে এখানে? পেশেন্টের ইন্ট্রাঅকুলার প্রেশার বেশি থাকে, সিভিয়ার পেইন থাকে, অ্যান্ড পেশেন্টের হেডেক থাকে, ভমিটিং থাকে, এবং এই সাথে সাথে কিন্তু পেশেন্টে কি থাকে? যে অপটিক নার্ভের ড্যামেজ থাকতে পারে বা ভিশন লসও থাকতে পারে পেশেন্টের। ওকে, আর পেইনলেস লস অফ ভিশন যেমন অ্যাকিউট কন্ডিশন হতে পারে কিছু, তারপরে কিছু ক্রনিক কন্ডিশন হতে পারে, তাই না? আচ্ছা, এবার রিসেন্ট ডেভেলপমেন্ট ইন আই সার্জারি, এগুলো আমাদের এতটা এই ক্ষেত্রে আমাদের জানা দরকার নেই। সার্জিক্যাল প্রসিডিউর কি? যেমন একটা হচ্ছে এক্সিশন অফ দ্য আইবল। শুধু আইবল যদি আমরা রিমুভ করি তখন সেটাকে আমরা বলি কি? ইনিউক্লিয়েশন। হ্যাঁ, আচ্ছা, আর আইবলের সাথে যে অ্যাডজাসেন্ট স্ট্রাকচার ওইটা, ওগুলোও যদি আমরা রিমুভ করি তখন সেটাকে আমরা বলি কি? ইভিসারেশন অফ দ্য আইবল। ওকে, সো এই ছিল আমাদের এই চ্যাপ্টার। জাস্ট মানে আই অ্যান্ড অরবিট নিয়ে এতটুকু আমাদের ডিসকাশন ছিল, এর বেশি কিছু এখানে আমাদের ডিসকাশন দরকার নেই। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সেই ক্ষেত্রে কোশ্চেন করতে পারেন।
এনিওয়ান? আচ্ছা, আর এরপরে আমরা তাহলে যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে চলে যাই আমাদের নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিস অফ দ্য ফেস, মাউথ অ্যান্ড জ, ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেট। আচ্ছা, আগে এই চ্যাপ্টার গুলোতে একসাথে কয়েকটা চ্যাপ্টারই ছিল একসাথে, কিন্তু এখন নিউ বেলি ল্যাবে এখানে কিন্তু জাস্ট ছোট ছোট করে এক একটা চ্যাপ্টারে তারা ডিসক্রাইব করেছে এগুলো। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখেন প্রথমে আমরা যদি বলি এই যে ফেস অ্যান্ড আমাদের লিপ অ্যান্ড প্যালেট যে পোর্শনটা বা আমাদের ফেস মাউথ জ, এখানে কিন্তু দেখেন মাল্টিপল বোনস থাকে, তাই না? আচ্ছা, মাল্টিপল বোনস মানেই কিন্তু মাল্টিপল বোনি ফিউশন, মানে মাল্টিপল ডেভেলপমেন্ট। দ্যাটস ওয়াই এখানে কি হইতে পারে, মানে মাল্টিপল ডেভেলপমেন্ট মিনস মাল্টিপল পার্টসের ডেভেলপমেন্ট দরকার এবং তাদের ফিউশন দরকার। দেখেন যেহেতু এখানে মাল্টিপল পার্টসের ডেভেলপমেন্ট দরকার এবং ফিউশন দরকার, এই ক্ষেত্রে যদি কোথাও কোনো প্রবলেম হয় তখনই কিন্তু একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি হয়। দ্যাটস ওয়াই এই রিজিয়নে ডেভেলপমেন্টাল অ্যানোমালিস হওয়ার রেট অনেক বেশি থাকে। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন আমাদের এই এই জায়গাটাতে একটু দেখেন কি কি থাকে এই জিনিসগুলাতে। যেমন এখানে দেখেন আমাদের যেই এই যে এই ফেশিয়াল যে অ্যাবনর্মালিটি বা এখানে আরো কি কি হইতে পারে এটার সাথে সাথে ওমেন্স, ও এম ই এনস আমরা বলি, মানে অরবিটাল অ্যাবনর্মালিটি হতে পারে, ম্যান্ডিবুলার ডিফর্মিটি, ইয়ার ডিফর্মিটি অ্যান্ড নার্ভ ইনভলভমেন্ট অ্যান্ড সফট টিস্যু অ্যাবনর্মালিটি। ওকে, এগুলো হচ্ছে কি আমাদের যে ক্রেনিও ফেশিয়াল পার্টে এইগুলা অ্যাবনর্মালিটিস হতে পারে। তো এখন এখানে দেখেন যে টাইপস অফ ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিস অফ দ্য ফেস, মাউথ অ্যান্ড জ, এই জিনিসগুলো খালি একটু পড়বেন যে এখানে আসলে আমাদের কোন পার্টে অ্যানোমালির জন্য আমরা কোন এক্সাম্পল বা কিরকম ডিজিজ পেয়ে থাকি। জাস্ট এটা একটা রিডিং, এটা অতটা ইম্পর্টেন্ট, জাস্ট একটা রিডিং পড়বেন এই জিনিসগুলো কি কি আমরা পেয়ে থাকি। তো এখানে দেখেন এপিডেমিওলজির ক্ষেত্রে, যদি এপিডেমিওলজি আমাদের এতটা জানার এখানে দরকার হয় না, তো এখানে দেখেন যে ক্লেফট লিফ অ্যান্ড ক্লেফট প্যালেট, এইটার এপিডেমিওলজি একটু দেখেন। 1 in 600 পেশেন্ট আমরা কিন্তু প্রচুর পেয়ে থাকি আমাদের প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে, আমরা প্রচুর পেশেন্ট কিন্তু পেয়ে থাকি যে ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেট। ওকে, তো এটার ক্ষেত্রে যে ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেটের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা বা আমাদের এই যে ক্রেনিও ফেশিয়াল অ্যাবনর্মালিটি এদের ক্ষেত্রে যে ম্যানেজমেন্টের সময় অনেকে সময় বলে যে প্রিন্যাটাল ম্যানেজমেন্ট। প্রিন্যাটাল ম্যানেজমেন্ট মিনস জাস্ট ইন্ট্রা মানে ইউটেরাইন অবস্থায় অনেক সময় সার্জারি, যদি এগুলোর অবশ্য রিসেন্ট অ্যাডভান্সমেন্ট বলে তবে এগুলো এখন এস্টাবলিশড হতে পারেনি বা ওয়াইড স্প্রেডলি এটা একটা ইউজ শুরু হয়নি। আচ্ছা, তো নিউনেটালের ক্ষেত্রে যেমন নিউনেটাল কোন একটা নিউনেট যখন কোনো একটা ক্রেনিও ফেশিয়াল অ্যাবনর্মালিটি নিয়ে আসে তখন কিন্তু অ্যাট ফার্স্ট আমরা তার যে মানে এবিসিডি, যেমন তার এয়ারওয়ে, তার ব্রেদিং, আই তার আই প্রোটেকশন অ্যান্ড ফিডিং, এই জিনিসগুলোর কিন্তু আমরা কনসার্ন থাকি এবং এগুলো আমরা এনশিওর করি পেশেন্টের। হ্যাঁ, তার এয়ারওয়ে, ব্রিদিং, আই প্রোটেকশন এন্ড ফিডিংটা এস্টাবলিশ করতে, এটাই হচ্ছে অ্যাট ফার্স্ট। কারণ এই না থাকলে তো পেশেন্টের আলটিমেটলি পেশেন্ট এনি টাইম এক্সপায়ার করবে, তাই না? এবং এখানে বেশ কিছু সিনড্রোমের নাম আছে, এই সিনড্রোম এত কিছু আমাদের এগুলো খুব একটা দরকার হয় না। আচ্ছা, তো এখানে দেখেন ইন নিউনেটস উইথ এয়ারওয়ে এম্বারাসমেন্ট ইভেন উইদাউট অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি দ্য ইফোর্ট অফ ব্রিদিং ক্যান বি এক্সস্টিং and significantly compromise the ability to feed. Okay, that's why structural anomalies can also affect the ability to feed. Expert input from an specialist feeding nurse is often helpful. আচ্ছা, এরপর চলে আসি জাস্ট আমাদের ইনফ্যান্সির ক্ষেত্রে 0 to 12 month, এই ক্ষেত্রে বলে যে অনেক সময় কি করি আমরা, যেমন এই যে আমরা সার্জারি করি, কিন্তু এই যে আমাদের সার্জারি করতে পারি আমরা। হ্যাঁ, যেমন দেখেন একটা কন্ডিশন হচ্ছে ক্রেনিও সিনোস্টোসিস, এটা একটু জানতে হবে। ক্রেনিও সিনোস্টোসিস জিনিসটা কি? প্রিম্যাচিওর ফিউশন অফ ওয়ান অর মোর অফ দ্য স্কাল সুচার, এটাকে বলা হয় ক্রেনিও সিনোস্টোসিস। দিস কন্ডিশন মে বি আইসোলেটেড অর পার্ট অফ এ সিন্ড্রোম। This result abnormalities of both the skull, particularly in syndromic case the facial skeleton. Okay, আচ্ছা, এরপর চলে আসি ম্যানেজমেন্ট অফ দ্য আর্লি চাইল্ডহুড। এই ক্ষেত্রে আমাদের যদি কোনো প্রবলেম হয় লাইক তার এয়ারওয়ে অবস্ট্রাকশন বা স্পিচ অ্যান্ড ফিডিং ইস্যু, এগুলো কোনোটাতে প্রবলেম হলে সেটা নিয়েই কিন্তু আমাদের ডিল করতে হবে। হ্যাঁ, তা আমরা চলে আসি এখন মেইনলি ক্লেফট লিফ অ্যান্ড ক্লেফট প্যালেট। এই জিনিসটার ব্যাপারে একটু কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত বলে মনে করি আমরা। হ্যাঁ, কারণ এরকম অনেক পেশেন্টই আপনারা পেয়ে থাকবেন। হ্যাঁ, তো দেখেন এখানে
এই যে ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেটের কথা যদি বলি, এটার ইনসিডেন্সটা যদি দেখেন, দ্য টিপিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ক্লেফট টাইপ, ক্লেফট লিপ অ্যালোন 15%, ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট 45%, অ্যান্ড আইসোলেটেড ক্লেফট প্যালেট এটা 40%। তাহলে ক্লেফট প্যালেট এইটার রেশিও কিন্তু অনেক বেশি, তাই না? তাহলে দেখেন যে ক্লাসিফিকেশন অফ ক্লেফটে যদি আমরা একটু বলি, এখানে কি কি হতে পারে? আইসোলেটেড ক্লেফট প্যালেট, ক্লেফট লিপ উইথ অর উইদাউট ইনভলভমেন্ট অফ দ্য অ্যালভিওলাস। মানে অ্যালভিওলাস কোনটা? মানে আমাদের গামের টুথ যেই জায়গাটাতে থাকে সেটাকেই বলা হয় অ্যালভিওলাস। ওকে, টুথ বিয়ারিং পোর্শন অফ দ্য জ অর প্যালেট। ওকে, আচ্ছা এবার আমরা চলে আসি, এই যে দেখেন এখানে অনেকগুলো কিন্তু যে ক্লেফট লিপ প্যালেট এখানে ছবি দেওয়া আছে, যেমন এটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ক্লেফট লিপ ইউনিল্যাটারাল, যে কোনো একটা পাশে, দেখেছেন? আচ্ছা, এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি কি বাইল্যাটারাল ক্লেফট লিপ। এবং এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ক্লেফট প্যালেট। ওকে, আচ্ছা এই দেখেন ওভারভিউ যদি আমরা একটু করি, এটা একটু ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। হ্যাঁ, দেখেন cleft lip or cleft palate has two main phenotypes. Palate is more common in female and cleft lip or palate is more common in male. Okay, আচ্ছা, the incidence or prevalence demonstrates geographical variation. There are simple classification system that describe phenotype. এগুলো আমাদের দরকার নেই, আমাদের এটা একটু জানবো আমরা। এই যে আমরা ক্লাসিফিকেশনটা যে করছি, যেমন 1 হচ্ছে কি সফট প্যালেট অনলি, আর 2 হচ্ছে হার্ড অ্যান্ড সফট প্যালেট, and 3 হচ্ছে complete unilateral soft hard lip and alveolar ridge, and complete bilateral soft hard and or lip and alveolar ridge. জাস্ট এগুলা পরীক্ষার জন্য যে এখান থেকে খুব একটা আসবে ব্যাপারটা তা না, কিন্তু জাস্ট একটা, যেহেতু একটা চ্যাপ্টার আমরা ডিসকাশন করছি, আপনারা একটু পড়ে রাখবেন জিনিসটা, আর কিছুই না। আচ্ছা, ইটিওলজি যদি বলতে হয়, তাহলে এই যে ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেট এটাকে বলা হয় মাল্টিফ্যাক্টোরিয়াল। মানে কোন একটা সিঙ্গেল ফ্যাক্টর কিন্তু এই ক্ষেত্রে দায়ী না। ওকে, আচ্ছা এবার আমরা চলে আসি, দেখেন এখানে হচ্ছে কি যে মাল্টি ফ্যাক্টোরিয়াল, যেমন এখানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকতে পারে, জেনেটিক ফ্যাক্টর থাকতে পারে, তাই না? আদার সিস্টেম, আদার কোন সিনড্রোমের সাথে মিলেও এটা থাকতে পারে। যেমন এখানে দেখেন যে ভ্যারিয়াস এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হ্যাভ বিন ইমপ্লিকেটেড ইন দ্য ইটিওলজি অফ ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেট। যেমন এর মধ্যে কি হতে পারে? ম্যাটারনাল এপিলেপসি, ড্রাগস লাইক স্টেরয়েড, ডায়াজেপাম, সোডিয়াম ভ্যালপ্রয়েড, ফিনাইটোইন, এগুলো। হ্যাঁ, আচ্ছা, দ্য রোল অফ অ্যান্টিনেটাল ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট ইজ প্রিভেন্টিং ক্লেফট প্যালেট অর প্যালেট লিপ অ্যান্ড প্যালেট রিমেইনস ইকুইফোকাল। মানে এটা হতেও পারে, নাও হতে পারে, এইরকম। ওকে, আচ্ছা এর মধ্যে দেখেন, যেমন দেখেন পিয়ারে রবিন সিকোয়েন্স বলে একটা, এখানে বলে যে সিকোয়েন্স কম্প্রাইজেস আইসোলেটেড ক্লেফট লিপ, retrognathia and a posterior displaced tongue which is associated with early airway and feeding difficulties. Okay, আচ্ছা এই যে ইটিওলজি অফ ক্লেফট প্যালেট এখানে বলা যে মাল্টিফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এবং এখানে ফ্যামিলিয়াল হিস্ট্রি একটা ফ্যাক্ট, আরেকটা হচ্ছে কি ক্লেফট মে বি অ্যাসোসিয়েটেড উইথ ক্রেনিওফেশিয়াল অর মেডিকেল সিনড্রোম। এখানে এই যে এই ফিগারটা যদি একটু আপনারা দেখেন, এখানে আমাদের জাস্ট ফেশিয়াল রিজিয়নে যে মাসেলগুলো রয়েছে, এই মাসেলগুলো একটা গ্রুপ ওয়াইজ থাকে, এখানে এ বি সি, এই গ্রুপ ওয়াইজ এই মাসেলগুলো থাকে, এবং যখন অ্যাবনর্মালিটিস হয় এই গ্রুপ অফ মাসেলে অ্যাবনর্মালিটি হয়। বুঝতে পারছেন? যেমন দেখেন 1 2 3 এই তিনটা মাসেল ন্যাজোল্যাবিয়াল মাসেল, এখানে যেমন কি কি থাকে? ট্রান্সভার্স ন্যাজালিস, তারপর লিভেটর ল্যাবি সুপেরিয়রিস, অ্যালেকোনাজি এন্ড লিভেটর ল্যাবি সুপেরিয়রিস। তো এই যে মাসেলগুলো, এগুলোর নাম আমাদের জানা দরকার নাই, কিন্তু আমরা শুধু জানি যে এই মাসেলগুলো, যেমন ধরেন এখানে একটা অ্যাবনর্মালিটিস হলো, তাহলে এই তিনটা মাসেলের একসাথে অ্যানোমালি হতে পারে। ওকে, আবার ধরেন বি গ্রুপে হলো, তিনটা মাসেল একসাথে অ্যাবনর্মালিটিস হবে, ব্যাপারটা এইরকম। হ্যাঁ, আচ্ছা এই চলে আসি ক্লেফট লিপ অর প্যালেট এমব্রায়োলজি এন্ড প্যাথোজেনেসিস। এখানে যদি বলি, যেমন দেখেন লিপ অর নোজ কমপ্লেক্স ইজ ডিরাইভড ফ্রম এ মিক্সচার অফ দ্য মিডিয়ান নেজাল প্রসেস এন্ড দ্য ম্যাক্সিলারি প্রসেস। ওকে, আচ্ছা প্রাইমারি প্যালেট যেটা ডিরাইভড ফ্রম দ্য মিডিয়ান নেজাল প্রসেস এন্ড অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অ্যান্টিরিয়র টু দ্য ইনসিসিভ ফোরামেন। এটা হচ্ছে মেইনলি আমাদের যে অ্যানাটমিক্যাল, এই যে প্রমিনেন্স অর প্রসেস, এটা হচ্ছে অ্যানাটমি যখন আপনারা পড়েছেন তখন কিন্তু ফেসিয়াল ডেভেলপমেন্ট পড়েছেন, তাই না?
যে ম্যাক্সিলারি প্রমিনেন্স, ম্যান্ডিবুলার প্রমিনেন্স, নেজাল প্রমিনেন্স, যেগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল, এই জিনিসটা আমাদের জানতে হবে। তো এর মধ্যে দেখেন সেকেন্ডারি প্যালেট এটা কোত্থেকে আসে, ম্যাক্সিলারি প্রসেস থেকে আসে। এবং এই দেখেন এই যে ক্লেফট প্যালেট রেজাল্ট ইন ফেলিওর অফ দ্য ফিউশন অর ডিসেন্ট অফ দ্য টু প্যালেটাল শেলস। মানে কি, মানে হচ্ছে ধরেন এই যে দুইটা প্যালেট আমাদের যদি বলি, এরকম দুইটা প্যালেট থাকবে, দুই পাশে ধরেন দুইটা প্যালেট, এই দুইটা প্যালেট তো ফিউশন হয় একটার সাথে একটা, তাই না? ফিউশন হয়েই তো এরকম একটা প্যালেট তৈরি করে আমাদের। তো এই ফিউশন লাইনে যখন প্রবলেম হয় তখনই আমরা কি পাই, তখনই আমরা কিন্তু এখানে ক্লেফট প্যালেট পেয়ে থাকি, তাই না? এর জন্যই বললাম যে আমাদের ফেসিয়াল রিজিয়নে বা ক্রেনিও ফেসিয়াল রিজিয়নে আমাদের এই ফিউশন লাইনটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এই দেখেন দিস ফেইলিওর টু ডিসেন্ড, ফিউজ or remain fused can result in cleft affecting any part of the palate, মানে সফট প্যালেট, হার্ড প্যালেট দুইটা পোর্শনেই হতে পারে। ওকে, এই যে দেখেন এখানে এমবায়োলজি প্যাথোজেনিস অফ দ্য ক্লেফট প্যালেট, এটা বলেছি cleft occurs at the point of the fusion of the facial processes. Normal anatomical structure is displaced and disrupted. Abnormal muscle insertion result in aesthetic and functional sequence, যেটা বললাম। আচ্ছা, এরপর চলে আসি ক্লেফট লিপ। ক্লেফট লিপ ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। হ্যাঁ, এই যে দেখেন এই যে এখানে আমরা এই যে যেটা বললাম একটু আগে, যে দেখেন এখানে যেমন এ বি এই দুইটা গ্রুপের মাসেল এখানে ইনভলভ হয়েছে এবং এই মাসেল গুলোই অ্যাবনর্মালিটিস হয়েছে। এখানে এই ছবিতে খুব সুন্দর করে দেখা যাচ্ছে এই যে এখানে যে এই পেশেন্টের অ্যানোমালিসটাই এখানে যে একটা প্রেজেন্টেশন, ডায়াগ্রামেটিক একটা প্রেজেন্টেশনে তারা দেখিয়েছে। ওকে, আচ্ছা, এই ইউনিল্যাটারাল এন্ড বাইল্যাটারাল ক্লেফট লিপ হইতে পারে। ক্লেফট প্যালেটের মধ্যে হার্ড প্যালেট ইনভলভ হইতে পারে, সফট প্যালেটও ইনভলভ হইতে পারে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি এই যে ক্লেফট লিপ এন্ড প্যালেট, এটা কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম ম্যানেজ করতে হয়। লাইক এখানে যেমন একটা কি থাকবে, একটা ক্লেফট কোঅর্ডিনেটর থাকবে এবং নার্স থাকবে, পেডিয়াট্রিশিয়ান থাকবে, সার্জনস থাকবে এখানে, তাই না? তারপর হচ্ছে ইএনটি স্পেশালিস্ট, পেডিয়াট্রিক ডেন্টিস্ট, অর্থোডন্টিস্ট, এগুলো সবই থাকবে কিন্তু এখানে ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টে থাকতে হবে এই যে ক্লেফট সার্জন, তাই না? ওকে, আচ্ছা, এরপরে দেখেন যেমন এখানে ইমিডিয়েট এন্ড নিউরাল কেয়ার কি, এট ফার্স্ট হচ্ছে ফিডিং, ফিডিংটা এনশিওর করতে হবে আমাদের, তাই না? আচ্ছা, এবং এই যে ফিডিং, যখন একটা ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট থাকে, এই ফিডিং একে তো বাচ্চারা ঠিক মতো নিতে পারে না ফিডিং, তারপরেও ফিডিং নিলে কি অনেক সময় খাবার যখন জমে যায় সেখান থেকে কিন্তু ইনফেকশন হয়, এবং এই ইনফেকশন কিন্তু নোজ ইয়ার দুই জায়গায় হতে পারে। ক্লিয়ার? এই দেখেন immediate neural care of the patient, cleft and lip. Babies born with cleft may have issues with feeding and airway. Team of clinicians required to meet all the needs of a child with a cleft. এবার চলে আসি প্রিন্সিপাল অফ ক্লেফট সার্জারি। এতটুকু আমাদের দরকার, কি সার্জারি করে সেটা, বাট প্রিন্সিপালটা আমাদের জানতে হবে। যেমন প্রিন্সিপালটা কি, লাইক সার্জিক্যাল টেকনিক যদি আমরা বলি, দেখেন cleft lip or anterior palate repair is performed between 3 to 6 months of age, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এর মধ্যে আমাদের যে anterior palate closure is achieved by using a single layer mucosal flap from the vomer. The lip is closed using variety of described technique. আচ্ছা, এবং লিপের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এই যে দেখেন আমরা যদি বলি, এই যে দেখেন লিপের ক্ষেত্রে যদি বলি, এই যে আমাদের লিপের যে পোর্শনটা মানে অ্যানাটমিটা, এই একটা যেমন এটা একটা হোয়াইট লাইন, ভার্মিলিয়ন পার্ট, হোয়াইট লাইন, রেড লাইন, এই যে পোর্শনগুলো, এগুলো প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের যে অ্যালাইনমেন্টটা হচ্ছে ফ্যাক্ট। দ্যাটস যখন আমরা সার্জারি করি তখন এই অ্যালাইনমেন্টটা কিন্তু আমাদের একটা ইস্যু। এরপর চলে আসি, দেখেন ডেফিনিটিভ কেয়ার ক্লেফট প্যালেট রিপেয়ার ক্যারিড আউট বিটুইন 6 and 12 months। ওকে, কারণ কি, এরপরে মানে আমরা কেন এই টাইমে করতে চাই, এরপরে যদি আমরা করতে যাই তখন কি হয় পেশেন্টের জানেন, তখন কিন্তু পেশেন্টের ওই স্পিচ ডিফিকাল্টি থাকে, এবং আফটার 12 মান্থস বা এই যখন বাচ্চারা অনেক সময় কি আমাদের কাছে পেশেন্ট কিন্তু অনেক সময় আসে কি একটু বড় বাচ্চা, লাইক 4 বছর 5 বছর এরকম নিয়ে আসে, এবং ওই টাইমে কি হয় পেশেন্টের কিন্তু স্পিচ ফুললি ডেভেলপড হয় না, এবং আফটার সার্জারি আমরা যদি ভালো করে সার্জারি মানে সার্জারি আউটকাম যদি ভালো হয় তারপরেও পেশেন্টের স্পিচ কিন্তু খুব একটা ডেভেলপ হয় না, এবং এই ব্যাপারে কিন্তু পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করে নিতে হয়। হ্যাঁ, আচ্ছা,
এবং এখানে আমরা কি করি, জাস্ট ইন্ট্রাভেলার ভেলোপ্লাস্টি করি আমরা, হ্যাঁ, জাস্ট ওই যে আমরা যে ক্লেফট প্যালেট, সফট প্যালেট অ্যান্ড এগুলো জাস্ট আমরা রিপেয়ার করি, এগুলো আমাদের এত কিছু দরকার নেই। আমাদের জানতে হবে যে কেয়ার, ফলো আপ, হিয়ারিং, স্পিচ, ডেন্টাল ডেভেলপমেন্ট, উন্ড হিলিং অ্যান্ড অ্যাস্থেটিক্স। এই হিয়ারিং এর কথা কেন আমরা বললাম, কারণ ওই যে আমরা বললাম যে ইউস্টিশিয়ান টিউব ডিসফাংশন যদি হয় সেই ক্ষেত্রে কি হবে, পেশেন্টের অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন হয়, যারা ক্লেফট প্যালেট নিয়ে জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই এটা কিন্তু আমাদের একটা কনসার্ন। স্পিচ, যেটা একটু আগে বললাম যে স্পিচ কিন্তু একটা ফ্যাক্ট, এবং স্পিচ ডেভেলপমেন্ট যদি না করে তাহলে পেশেন্টকে স্পিচ থেরাপি কিন্তু দিতে হবে। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি যেমন অ্যাডাল্ট স্টেজের ক্ষেত্রে অনেক সময় কি হয় যে অ্যালভিওলার বোন গ্রাফটিং, মানে অ্যালভিওলাসে বোন গ্রাফটিং, যদি অ্যালভিওলাসের বোনি ডিফেক্ট থাকে তখন সেখানে আমরা অ্যালভিওলার বোন গ্রাফটিং করতে পারি। হুম, এই the success rate of alveolus bone grafting is high। হ্যাঁ, এই যে প্রাইমারি অবজেক্ট when performing alveolus bone grafting কখন করব আমরা, যখন এই যে বনি সাপোর্ট, অ্যাডাল্ট টুথের ক্ষেত্রে বনি সাপোর্ট লাগবে আমাদের। আচ্ছা, ইরাপশন অফ দ্য অ্যাডাল্ট টুথ ইনটু দ্য লাইন অফ দ্য ডেন্টাল আর্চ স্টাবিলাইজ দ্য প্রিমেক্সিলা অ্যান্ড ডেফিনেট ক্লোজ অফ দ্য রেসিডুয়াল অ্যালভিওলার ক্লেফট। ওকে, আচ্ছা, এরপর চলে এসে অর্থোডন্টিক ট্রিটমেন্ট, এটা আমাদের এতটা দরকার নেই। আচ্ছা, ক্লেফট লিপ অ্যান্ড নোজ রিভিশন সার্জারি করি আমরা কখন করি, যখন কোনো মিস অ্যালাইনমেন্ট থাকে, লিপ অ্যাসিমেট্রি থাকে, হ্যাঁ, ইনকারেক্ট এলার বেস পজিশন থাকে, পুওর নেজাল টিপ প্রজেকশন থাকে, মানে আলটিমেটলি আমরা প্রাইমারি রিপেয়ার করার পরে যখন ফেসিয়াল এই পার্টগুলোতে কোনো একটা মিস অ্যালাইনমেন্ট থাকবে তখনই আমরা ক্লেফট লিপ অর ক্লেফট লোজ, মানে এগুলো রিভিশন সার্জারি করি আমরা। হ্যাঁ, এই জিনিসটা এগুলোই আমাদের জানতে হবে। এই দেখেন, সামারি অফ দ্য কেয়ার অফ দ্য পেশেন্ট অ্যান্ড লিফট অ্যান্ড প্যালেট, এটা অলরেডি আমরা ডিসকাশন করেছি আপনাদের সাথে, তো এটা এর বেশি আমাদের আর দরকার নেই। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের চ্যাপ্টার 49 এন্ড চ্যাপ্টার 50। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, আর তারপরে পড়ার সময় যদি কোনো প্রবলেম হয় আমাদের গ্রুপে আপনারা পোস্ট দিলে আমরা তো সলভ করেই দিই আপনাদেরকে। তো এনিওয়ান, যদি কারো কোনো কোশ্চেন থাকে, এনিওয়ান, এনি কোশ্চেন? জাস্ট আমরা যতটুকু হাইলাইট করে দিয়েছি অতটুকু পড়লেই হবে, বেশি কিছু পড়ার এখানে আর দরকার নেই, কারণ যদিও চ্যাপ্টার দুইটা খুব ছোট, অ্যাজ এ হোল একটা আইডিয়া রাখলেন আপনারা যে আসলে এই যে আমাদের ফেসিয়াল অ্যাবনর্মালিটি এন্ড অরবিটাল, এই জিনিসটা জাস্ট আমাদের একটু আইডিয়া থাকা। হ্যাঁ, কারণ দেখা যায় যে এফসিপিএস সার্জারিতে এখান থেকে যে খুব একটা কোশ্চেন আমাদের আসে তা না, কিন্তু অ্যাজ এ হোল বেইলি ল্যাবের আমাদের একটা নলেজ জেনে রাখা। ওকে, সো কারো কোনো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা, তো যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।